রেস্টুরেন্টে বসে সুমি এবং কায়সার দুজনে গল্প করছে। সামনাসামনি চেয়ারে বসে আছে। সুমি কায়সারকে বললেন, আমি বেশি সময় দিতে পারবো না, অনেক কষ্ট করে আমার শাশুড়িকে ম্যানেজ করে এসেছে। তাই কায়সার বললেন, তুমি তো জানো আমিও দুধ বিক্রি করতে করতে সময় পাই না। আজকে যেহেতু সময় পেয়েছে, আজকে তোমাকে নিয়ে আমার একটা বন্ধুর বাসায় যাব। সুমি এবং কায়সার দুজনে বসে গল্প করছে। দূরের একটা টেবিলে বসে আছে রানা এবং মিতু। মিতু কথা বলতে বলতে হঠাৎ চোখ পড়ল সুমি এবং কায়সারের উপর। মিতু রানাকে বলতে লাগলেন, ওই দেখো আমার ভাবি, আর আমাদের বাড়িতে দুধ দিতে আসে ওই লোকটা দুজনে রেস্টুরেন্টে কি করতে এসেছে। রানা বললেন, তোমার ভাবির সাথে আমার মনে হয় ওই দুধওয়ালার কোনো সম্পর্ক আছে। তোমার ভাই বাড়ি থাকে না, সবসময় বাইরে থাকে। 2-3 মাস পর একদিন বাড়ি আসে। রানার কথা শুনে মিতু চিন্তা করতে লাগলেন, এটা কি করে সম্ভব? কায়সার প্রতি বাড়িতে বাড়িতে দুধ বিক্রি করে। সুমি কায়সারের কাছ থেকে প্রতিদিনই 1 কেজি করে দুধ কেনে। প্রতিদিনের মতো আজও সুমিদের বাসায় আসছেন দুধ নিয়ে। বাড়িতে ঢুকতেই পথে সুমির শাশুড়ির সাথে দেখা। কায়সার সুমির শাশুড়িকে বললেন, আন্টি, দুধ রেখে আমাকে বোতলটা দেন, আমার আবার আজকে একটু তাড়া আছে। সুমির শাশুড়ি বললেন, আমি একটু বাইরে যাচ্ছি, আপনি সুমির কাছে দুধ দিয়ে আসেন, আর কালকে দুধ দিয়ে এই সপ্তাহের দুধের টাকা নিয়ে যাবেন। এই কথা বলে সুমির শাশুড়ি ওখান থেকে চলে গেল। কায়সার দুধ নিয়ে বাড়ির ভিতরে গেল। সুমি ঘর থেকে বের হতেই কায়সারের সাথে দেখা। কায়সারকে দেখে সুমি একটা হাসি দিয়ে বললেন, তোমার আসতে আজকে এত দেরি হলো কেন? কায়সার বললেন, তুমি বুঝেও না বুঝার ভান করো কেন? প্রতি বাড়িতে দুধ দিতে দিতে দেরি হয়ে যায়। তুমি যেমন আমার অপেক্ষায় পথ চেয়ে বসে থাকো, ঠিক আমিও তোমার জন্যই তোমার পথের দিকে চেয়ে থাকি। কখন তোমার বাড়ি যাব, তোমার চাঁদের মতো মুখখানা একবার দেখব। সুমি বললেন, বাড়িতে তোমার সাথে কথা বলতে পারি না। আমার ননদ আর শাশুড়ি কখন তোমাকে নিয়ে সন্দেহ করে বসে, বলতে পারি না। তাই বলছিলাম, আমরা যদি একটু বাইরে কোথাও গিয়ে একটু কথা বলতে পারতাম, আমার খুব ভালো লাগতো। কায়সার বললেন, এক কাজ করো, কালকে বিকালে আমার একটা পরিচিত রেস্টুরেন্ট আছে, খুব ভালো, ওখানে আমরা দেখা করি। ওখানে বসে কথা বললে কেউ কোনো সন্দেহ করবে না। সুমি বললেন, তোমাকে বলার জন্য আমার মনের ভিতর অনেক কথা লুকিয়ে আছে। আমরা যদি একটা জায়গায় নিরিবিলি বসে কথা বলতে পারি, তাহলে মনের সব কথা খুলে বলতে পারবো। তুমি তো জানো, তোমাকে না দেখলে আমার একটা দিনও ভালো যায় না। কায়সার সুমির সাথে কথা বলে সুমির হাতে দুধের বোতল দিয়ে দুজনে খুশি মনে দুজনের দিকে তাকিয়ে কায়সার চলে গেলেন। আর সুমি কায়সারের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। মিতু সাইড ব্যাগ থেকে মোবাইলটি বের করে মিতুর মায়ের কাছে কল দিল। অপর প্রান্ত থেকে কল রিসিভ করলেন। মোবাইল রিসিভ করে মিতুর মা মিতুকে বললেন, কি রে মা, তুই কোথায়? মিতু মায়ের কাছে বলতে লাগলেন, তুমি বাড়িতে বসে আছো, তোমার ব্যাটার বউ কোথায় যায় না যায়, তুমি কি কোনো খোঁজখবর রাখো? তোমার ব্যাটার বউ এখন স্বপ্নের ক্যাফে রেস্টুরেন্টে বসে আছে। তোমার ব্যাটার বউকে নিয়ে এসেছে বাড়িতে, যে ব্যাটার দুধ দেয় সেই দুধওয়ালা এই রেস্টুরেন্টে বসে প্রেম করছে। মা আবার জিজ্ঞেস করল, কোন রেস্টুরেন্টে? মিতু বললেন, মধুখালী মেচর দিয়া চাঁদপুর ব্রিজ। মধুখালী মেচর দিয়া চাঁদপুর ব্রিজ, স্বপ্নের ক্যাফে রেস্টুরেন্ট। তুমি এখানে তাড়াতাড়ি চলে আসো, তাহলে হাতে নাতে ধরতে পারবা। মিতুর কথা শুনে মা রেগে গিয়ে বললেন, তুই ওখানেই থাক, আমি এখনই আসতেছি। মিতু মোবাইল কেটে দিয়ে রানাকে বলতে লাগলেন, ভাইয়া ঢাকা থাকে আর ভাবি এই দুধওয়ালার সাথে প্রেম করে, আমরা এতদিন কিছুই বুঝতে পারি নাই। রানা বললেন, তোমার ভাবি এইভাবে তোমার ভাইয়াকে ঠকাচ্ছে, এটা তোমার ভাবি একেবারেই ঠিক করছে না। তোমার ভাবির বোঝা উচিত ছিল, তোমার ভাবিকে একটু ভালো রাখার জন্য তোমার ভাইয়া ঢাকায় থেকে রাত দিন পরিশ্রম করছে, আর তোমার ভাবি সামান্য একজন দুধওয়ালার সাথে এখনো এখনো ঘুরে বেড়াচ্ছে। মিতু আর রানা দুজনে বসে বসে ওর ভাবিকে নিয়ে আলাপ করছে। এভাবে অনেক সময় কেটে গেল। মিতুর মা রেস্টুরেন্টে প্রবেশ করে এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলেন কোথায় বসে আছে। হঠাৎ মিতুর মায়ের চোখে পড়ল বাঁশের বেড়া দিয়ে ঘেরা একটা টেবিল। সুমি আর ওই দুধওয়ালা বসে আছে। সুমিকে দেখার পর সুমির শাশুড়ি যেন পায়ের নিচে মাঠে সরে গেল। কি করবে দিশে পাচ্ছে না, না পেয়ে সুমির দিকে এগিয়ে গেল। তখনও সুমি আর কায়সার বসে বসে গল্প করছে। সুমির শাশুড়ি গিয়ে সুমির পাশে দাঁড়াতেই সুমি হতভম্ব হয়ে উঠে দাঁড়ালেন। সুমির শাশুড়ি বললেন, বৌমা,
তোমাকে আমরা বিশ্বাস করেছিলাম, তুমি এই বিশ্বাসের প্রতিদান দিলে সামান্য একজন দুধওয়ালার সাথে রেস্টুরেন্টে এসে চুটিয়ে প্রেম করছো। সুমি মাথা নিচু করে বলল, আম্মা, আমি একটু বাড়ি যাচ্ছিলাম, পথে কায়সার ভাইয়ের সাথে দেখা। কায়সার ভাই আমাকে অনেক অনুরোধ করলো একটা কফি খাওয়ার জন্য, তাই আমি আসছি এখানে কফি খাইতে। সুমির কথা শুনে সুমির শাশুড়ির মাথায় রক্ত উঠে গেল। বলতে লাগলো, তোমার কফি খাইতে ইচ্ছা করছে, আমাকে বলতে। তুমি দুধওয়ালার সাথে প্রেম করো, সেটা আর আমার বুঝতে বাকি নাই। তোমার যদি দুধওয়ালাকে এতই ভালো লাগে, তাহলে তুমি এই দুধওয়ালার সাথে পালিয়ে গেলে না কেন? এভাবে আমাদের মান সম্মান নিয়ে খেলা করার অধিকার তোমার নাই। কায়সার বললেন, আন্টি, আসলে আপনি ভুল বলছেন, আমাদের ভিতরে কোনো সম্পর্ক নাই। আমি সুমি ভাবিকে আমার ভাবের মতোই সম্মান করি। সুমির শাশুড়ি কায়সারকে ধমক দিয়ে বললেন, তুমি চুপ করো, আমি তোমার সাথে কথা বলছি না, আমি কথা বলছি সুমির সাথে। বৌমা, আমি তোমাকে অনেক ভালো মনে করতাম, কিন্তু তুমি এত নিচু, এত জঘন্য, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। ভালো হয়েছে, আমাদের বংশের প্রদীপ তোমার গর্ভে আসার আগেই তুমি আমার হাতে ধরা খেয়েছ। আজকে থেকে আমাদের বাড়ির দরজা তোমার জন্য বন্ধ। প্রয়োজন হলে আমার ছেলেকে আমি আবার বিয়ে করাবো, তবু তোমার মতন একজন কলঙ্কিনীকে আমার বাড়িতে স্থান দিব না। সুমির শাশুড়ি এইসব কথা বলে ওখান থেকে চলে আসতে যাবে, এমন সময় সুমির শাশুড়ি হাত ধরে ক্ষমা চাইতে লাগলেন। অনেক কান্নাকাটি করার পরও সুমির শাশুড়ি সুমিকে ক্ষমা না করে ওখান থেকে চলে গেল। সুমি হতভাগের মতো সুমির শাশুড়ির দিকে তাকিয়ে রইলেন। পরকীয়ার শাস্তি এমনটা হওয়া উচিত যে মেয়ে স্বামী রেখে পরপুরুষের সাথে ভালোবাসার সম্পর্ক করতে পারে, সেই মেয়ের ভবিষ্যৎটা এমনই হওয়া উচিত। একবার ক্ষমা করলে একটা ভুল আবার যে করবে না, এর কোনো গ্যারান্টি নেই। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।